দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। স্বাস্থ্যের প্রয়োজনে এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমরা ঘরে আছি এবং শিক্ষার প্রয়োজনে আমরা অনলাইনে হাজির হয়েছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টির উপরে ক্লাস করব এটি হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 12টি গ্রামার আইটেমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম প্রোনাউন রেফারেন্স। তো চলো আমরা এগোই আজকের ক্লাসের কার্যক্রমে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। দিস ইজ নুরুল আমিন, 34th BCS, lecturer in English, Dr. BM College, বরিশাল। তো চলো এবার আমরা জেনে নিই আজকের ক্লাসে আমাদের টার্গেট লার্নিং আউটকামগুলো কি কি। প্রথমত, যেহেতু আজকের গ্রামার আইটেমটির নাম হচ্ছে প্রোনাউন অ্যান্ড প্রোনাউন রেফারেন্স, আমরা এখানে প্রোনাউন কি এবং প্রোনাউন রেফারেন্স কি এটা জানবো। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলতে কি বুঝি, আশা করছি আজকের ক্লাসের পরে ব্যাপারে আমাদের সম্যক ধারণা হবে। এরপরে আমরা শিখব নেসেসারি চেঞ্জেস ইন প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স গ্রামার আইটেমটির উত্তর দিতে গিয়ে পরীক্ষায় এই কোয়েশ্চেনটির উত্তর দিতে গিয়ে আমাদের কি কি চেঞ্জেসের মধ্য দিয়ে যেতে হবে। এরপরে আমরা দেখব কমন এরর্স ইন প্রোনাউন রেফারেন্স, যেখানে আমরা জানব প্রোনাউন রেফারেন্স ব্যবহার করতে গিয়ে আমাদের সাধারণত অনবধানবশত যে এররগুলো হয়ে যায়। আর লাস্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা শিখব সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন, এটা ব্যবহার করার পদ্ধতিগুলো বা প্রণালীগুলো আসলে কি কি, নিয়মগুলো কি কি। সেখানে অনেক নিয়মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কটি নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা ইতোমধ্যে এই আইটেমটি সম্বন্ধে ক্লাসে কিছু ধারণা তো পেয়েছ নিশ্চয়ই। আজকে আমরা খুব সংক্ষেপে এই বিষয়টির উপরে আরেকটু ধারণা সমৃদ্ধ করে নেব এবং একই সঙ্গে চেষ্টা করব আজকের ক্লাসের শেষে একটা মডেল কোয়েশ্চেন এই আইটেমটির উপরে প্র্যাকটিস করতে এবং নিজেরা প্র্যাকটিস করে তার সলিউশনটা কেমন হতে পারে সেটা মডেল বেসিসে আমরা করে দেখব। তো চলো আমরা চলে যাই আজকের ক্লাসের মূল পর্বে। তো চলো প্রথমে আমরা দেখি প্রোনাউন এবং প্রোনাউন রেফারেন্স কি। আমরা জানি প্রোনাউন হচ্ছে একটা পার্ট অফ স্পিচ যা নাউনের পক্ষে কাজ করে। A pronoun is the word that stands for or takes the place of a noun or a noun phrase. সেহেতু একইভাবে বলা যায় যে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা প্রোনাউন রেফারেন্স হয়ে কে কাজ করে। Therefore, the noun, noun phrase or noun clause referred by a pronoun is called pronoun's antecedent or pronoun reference. তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনের পক্ষে যে কাজ করে, নাউনের পরিবর্তে বসে যে কাজ করে সে হচ্ছে প্রোনাউন, এবং প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হয়ে বা প্রোনাউনের রেফারেন্স হয়ে যে কাজ করে সে হচ্ছে নাউন, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। আই বট এ ওয়াচ ফ্রম সদর রোড উইচ ওয়াজ ভ্যালুয়েবল। দেখো এখানে উইচ হচ্ছে প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্স হচ্ছে এ ওয়াচ। তাহলে কি দাঁড়ালো? উইচ ইজ প্রোনাউন অ্যান্ড এ ওয়াচ ইজ প্রোনাউন রেফারেন্স হিয়ার। চলো এবার জানা যাক আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স কাকে বলে। If any sentence contains two or more antecedents or pronoun references, an ambiguity occurs. আশা করি বুঝতে পারছো, যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত কোনো প্রোনাউনের বিপরীতে একাধিক অ্যান্টিসিডেন্ট বা একাধিক প্রোনাউন রেফারেন্স থাকে তখন কি হয়? একটা অস্পষ্টতা তৈরি হয়। আবার
If the appropriate pronoun is not chosen, improper antecedent may be referred or even it may remain unclear. আবার কি হতে পারে যে অ্যান্টিসিডেন্টের বিপরীতে যে প্রোনাউনটি ব্যবহার করার কথা ছিল সেটি ব্যবহার করা হলো না, তখন কি হবে? তখন সেটা একটা অস্পষ্টতা তৈরি করবে, এবং এই যে অস্পষ্টতা এটাকে কি বলা হয়? আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। এন্ড সাচ আনক্লিয়ার ইউজ অফ প্রোনাউন ইজ কল্ড আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। যেমন একটা উদাহরণ নিতে পারো, মিতা টোল্ড মিমি দ্যাট হার ক্লাস ইজ ওভার। এখানে কি হয়েছে? মিতা মিমিকে বললো তার ক্লাস শেষ হয়ে গেছে। কার ক্লাস এখানে? মিতার ক্লাস নাকি মিমির ক্লাস? To clear it, we can write that Mita told Mimi that Mita's class is over. চলো এবার জানা যাক প্রোনাউন রেফারেন্স যে প্রশ্নটি, এর উত্তর দিতে গিয়ে আমাদের কি কি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। প্রথমত, ফ্রম প্রোনাউন টু প্রোনাউন, মানে একটি প্রোনাউন দেয়া আছে সেটি পাল্টে অন্য একটি প্রোনাউন দেয়া লাগতে পারে, অথবা ফ্রম প্রোনাউন টু নাউন আর নাউন ফ্রেজ, প্রোনাউন দেয়া আছে সেটা পাল্টে নাউন বা নাউন ফ্রেজ লেখা লাগতে পারে। আবার নাউন ফ্রেজ, নাউন আর নাউন ফ্রেজ টু প্রোনাউন, একটা নাউন বা নাউন ফ্রেজ দেয়া আছে সেখানে সেটা হবে না, হবে প্রোনাউন, তখন অ্যাকর্ডিংলি রেক্টিফাই করে লিখতে হবে। আবার হতে পারে ফ্রম নাউন আর নাউন ফ্রেজ টু নাউন আর নাউন ফ্রেজ, একটি নাউন বা নাউন ফ্রেজ দেয়া আছে সেটা পাল্টে অন্য একটি নাউন বা নাউন ফ্রেজ দেয়া লাগতে পারে। এর বাইরে যে কাজটি আমাদের করতে হবে এই প্রোনাউন রেফারেন্স প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেটি হচ্ছে টু ক্লিয়ার আনক্লিয়ার প্রোনাউন। একটা প্রোনাউন দেয়া আছে সেটা ক্লিয়ার না, সেটা আনক্লিয়ার অবস্থায় আছে, সেটাকে ক্লিয়ার করতে হবে। আর কি করা লাগতে পারে? টু কারেক্ট রংলি ইউজ প্রোনাউন, কোনো একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে সেটা রংলি ব্যবহার করা হয়েছে, সেটা কি করতে হবে? কারেক্ট করতে হবে। তো আমরা জানলাম প্রোনাউন রেফারেন্স প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমাদের কি কি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখি প্রোনাউন রেফারেন্সে ব্যবহার করতে গিয়ে কি কি এরর আমাদের হয়ে থাকে। প্রথমত, এরর অফ নাম্বার। আমরা জানি এক এক নাম্বারের বেলায় এক এক প্রোনাউন প্রযোজ্য হয়। আমরা জানি দু রকম নাম্বার আছে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। নাম্বারের প্রেক্ষাপটে প্রোনাউনের চেহারা পাল্টে যাবে, কিন্তু সেটা যদি অ্যাকর্ডিংলি না করি তাহলে কি হবে? সেটা এরর অফ নাম্বার। দেখো লেখা আছে সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম অফ প্রোনাউন ইজ নট ইউজড অ্যাকর্ডিং টু অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন রেফারেন্স। এরপর হতে পারে এরর অফ জেন্ডার। Appropriate form of gender is not maintained according to antecedent or pronoun reference. এরপর হতে পারে কি তিনটা পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এক এক পার্সনে প্রোনাউন এক এক রূপ ধারণ করে, তো সেটা যদি আমরা অ্যাকর্ডিংলি লিখতে না পারি সেটা কি হবে? এরর অফ পার্সন। পার্সন ইজ ইউজড রংলি অ্যান্ড নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন রেফারেন্স। লাস্টলি বলতে পারি এরর অফ কেস। Wrong form of case is used and not according to antecedent or pronoun reference. আমরা জানি যে কেসগুলো আছে ইংলিশ গ্রামারে, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, তো সেই কেস অনুযায়ী একটা প্রোনাউন ডিমান্ড করে। তো আমরা যদি সেটা না দেই তাহলে কি হবে? সেটা প্রোনাউন রেফারেন্সের কেস অফ এরর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটি চার্ট করে দেওয়া আছে যে কোন পার্সনে, কোন নাম্বারে এবং কোন কেসে প্রোনাউনের কোন ফর্মটি ব্যবহৃত হবে। দেখো, ফার্স্ট পার্সন যদি হয় তাহলে সিঙ্গুলার নাম্বারে নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ এবং ডাবল পসেসিভে যে ফর্মগুলো বসবে আই, মি, মাই এবং মাইন। আবার একইভাবে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার যদি হয় তাহলে কেসটি যদি নমিনেটিভ হয় তাহলে প্রোনাউনের কোন ফর্মটি বসবে? উই, আস, আওয়ার, আওয়ার্স। আবার দেখো যদি সেকেন্ড পার্সন হয়, নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ এবং ডাবল পসেসিভে যে প্রোনাউনের ফর্মগুলো বসবে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। আবার সেকেন্ড পার্সন যদি হয় প্লুরাল নাম্বারে তাহলে কোন কেসে কোন ফর্মটা বসবে? ইউ, ইউ,
your, yours, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে সেকেন্ড পারসনে সিঙ্গুলার প্লুরাল নির্বিশেষে কোনো পরিবর্তন হয় না, কিন্তু বিপত্তি যেটা হবে থার্ড পারসনে, সেখানে আবার সিঙ্গুলার নাম্বারে দুটো জেন্ডার আমরা দেখতে পাবো, তিনটে জেন্ডার দেখতে পাবো। যদি ম্যাসকুলিন জেন্ডার হয় তাহলে নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভে যেটা বসবে, যেমন হি, হিম, হিজ, হিজ। আবার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনিন জেন্ডার হয় সেখানে কি বসবে, শি, হার, হার, হার্স। আবার যদি থার্ড পারসন নিউট্রাল জেন্ডার হয় তাহলে কি হবে, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ রূপে যেটা বসবে সেটা হচ্ছে ইট, ইট, ইটস, ইটস। কিন্তু যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যায় তাহলে এই সেগ্রিগেশনটা থাকবে না, তখন কি বসবে, দে, দেম, দেয়ার, দেয়ার্স। তাহলে এই চারটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওটি যখন দেখবে তোমরা এই স্লাইডটি একটু বেশি মনোযোগ দিয়ে দেখবে, কারণ প্রোনাউনের রেফারেন্সের সঠিক ফর্ম ব্যবহারের জন্য এই চারটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমন এরর্স ইন প্রোনাউন রেফারেন্স শিখলাম। এবার আমরা চলে যাব পরের স্লাইডে, যেখানে আছে রুলস অফ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স। এখানে অনেকগুলো নিয়ম আছে, আমি তোমাদের জন্য 6টা নিয়ম লিপিবদ্ধ করেছি। এই নিয়মগুলো একটু গুরুত্ব সহকারে দেখলে তোমরা আশা করছি প্রোনাউন রেফারেন্সে এমন একটা ভুল করবে না। প্রথমে দেখো, দ্য ইভেন্ট or incident or person that is given a priority is to be turned into pronoun. তোমার যে সেন্টেন্সটি প্রবলেম সলভ করবে, দেখবে এই সেন্টেন্সে কোন ইভেন্ট, কোন ইনসিডেন্ট, কোন পার্সনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেটারই প্রোনাউন ফর্ম বসবে, সেটারই প্রোনাউন রূপ বসাতে হবে। মানে যে ইভেন্টটি, যে ইনসিডেন্টটি, যে পার্সনটি এই সেন্টেন্সে জোর পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে, ফোকাসড হচ্ছে, এটার প্রোনাউনটি বসাতে হবে। এটা হচ্ছে একদম প্রথম ধর্তব্য নিয়ম যেটা। দ্বিতীয়ত, the object of first sentence would be the subject of second sentence. দেখো, আমরা আগে বলেছি যে প্রোনাউন হচ্ছে কি, প্রোনাউন হচ্ছে নাউনের পক্ষে যে কাজ করে, নাউনের পরিবর্তে যে কাজ করে। তাহলে একইভাবে নাউন কি, নাউন হচ্ছে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্স, নাউন, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ যাই বলো। তাহলে প্রথম সেন্টেন্সে যে অবজেক্টটা থাকবে সেটাই দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের প্রোনাউনের যথার্থ ব্যবহারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়, যে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট পরবর্তী সেন্টেন্সে অবজেক্ট হয়ে যাবে। আমরা পরবর্তীতে যে নিয়মটির জায়গায় যাব সেটা হচ্ছে, টু ইন্ডিকেট দ্য ইনসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেন্টেন্স ইট শুড বি টার্ন ইনটু ফ্রেজাল সাবজেক্ট। আসো, এখানে বলেছে যে টু ইন্ডিকেট দ্য ইনসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেন্টেন্স ইট শুড বি টার্ন ইনটু ফ্রেজাল সাবজেক্ট। আগের নিয়মটির মতোই এখানে, যে প্রথম সেন্টেন্সে একটি ইনসিডেন্ট দেয়া থাকবে, একটা ইনসিডেন্ট দেয়া থাকবে, এই ইনসিডেন্টটি পরবর্তী সেন্টেন্সে জাস্ট একটা ফ্রেজাল সাবজেক্ট হয়ে যাবে। যেমন উই ডিসাইডেড টু গো টু এ ট্যুর, আমরা একটি ট্যুরে যাওয়ার জন্য মনস্থ করলাম। এই পুরো জিনিসটাকে আমরা একটা ইনসিডেন্ট ধরে নিতে পারি। পুরো জিনিসটাকে আমরা একটা ইনসিডেন্ট যদি ধরে নেই তাহলে তার প্রোনাউন কি হবে, ইট গেভ আস ইনথুজিয়াজম। আমরা যে ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমাদেরকে উদ্যম দিয়ে ছিল। তাহলে উই ডিসাইডেড টু গো টু এ ট্যুর, এই পুরো ইভেন্টটা, এই পুরো ইনসিডেন্টটা, এটা ফ্রেজাল সাবজেক্ট রূপে কি ধারণ করলো, কি রূপ ধারণ করলো, ইট। পরবর্তী যে নিয়মটিতে আমরা ফোকাস করব সেটা হচ্ছে, দে ইজ টু বি ইউজড অ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন টু রেফার সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট টুগেদার। কি হয়েছে দেখো, একই সঙ্গে দুটো অ্যান্টিসিডেন্ট আছে, একটা প্রোনাউনের দুটো অ্যান্টিসিডেন্ট আছে, মানে অ্যান্টিসিডেন্ট দুটো, প্রোনাউন রেফারেন্স কয়টা, দুটো। এই দুটো একটা প্রোনাউন বসবে, তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্টিভ এবং একটা হচ্ছে কি অবজেক্টিভ। তো এখানে ঝামেলা পড়ে গেল,
কি হবে তাহলে? দ্য স্টাফস, এই দেখো এটা হচ্ছে সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট, বুকস অবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট। দ্য স্টাফস অ্যান্ড বুকস অফ দিস লাইব্রেরি আর নট অর্গানাইজড, মানে এই লাইব্রেরির কর্মচারী যারা তারা অর্গানাইজ না এবং বইগুলো অর্গানাইজ না। তাদের ভার্বটা মিলে গেছে কিন্তু তাদের নেচারটা কি এক না, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ। এই দুটোর জন্য একটা প্রোনাউন বুঝবে, সেই প্রোনাউনটা কি হবে? দে। দে আর টু বি ব্রট ইন অর্ডার। তাহলে আমরা আবার নিয়মটা দেখি। দে ইজ টু বি ইউজড অ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন টু রেফার সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট টুগেদার। চলো আমরা আরো দুটো নিয়ম দেখি এই রুলস অফ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন। ইফ এনি নাউন অফ দ্য সেম ক্যাটেগরি ইজ ব্রট ইনটু কম্প্যারিজন, এখানে একটি মজার ব্যাপার যে একই নাউন, একই ক্যাটেগরির নাউন, তাদেরকে কি করা হবে? তুলনায় আনা হবে। If any noun of same category is brought into comparison, that for singular noun and those for plural noun should be used to avoid repetition. আমার মনে হয় একটু ক্লিয়ার করা দরকার যে একই নাউন তাদের মধ্যে তুলনা হচ্ছে, একই নাউন তাদেরকে তুলনায় আনা হচ্ছে। যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? এটাকে ডাবল ইউজ না করে আমরা দ্যাট বসিয়ে দিতে পারি, আর যদি সেটি প্লুরাল ফর্মে থাকে তাহলে সেটিকে ডাবল ব্যবহার না করে আমরা দোজ বসিয়ে দিতে পারি। যেমন দেখো, দ্য ওয়েদার অফ দিনাজপুর, ওয়েদার সিঙ্গুলার নাম্বার, দ্য ওয়েদার অফ দিনাজপুর ইজ ওয়ার্মার দেন দ্যাট অফ সিলেট। দিনাজপুরের ওয়েদার সিলেটের ওয়েদারের চেয়ে গরমতর। তাহলে আমরা কি পেলাম? ওয়েদার যেহেতু সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা দ্বিতীয় অংশে এখানে আবার ওয়েদার ব্যবহার না করেই পারলাম, আমরা দ্যাট দিলেই হয়ে যাচ্ছে। আবার দেখো, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী ইজ সুইটার দেন দোজ অফ বরিশাল। দেখো এখানে ম্যাঙ্গোজ প্লুরাল নাম্বার, রাজশাহীর বেলায় এবং বরিশালের বেলায় এই প্লুরাল ফর্মের নাউনটি দুবার ব্যবহার করা দরকার নাই। তাহলে আমরা কি করলাম? এই ম্যাঙ্গোজের পরিবর্তে এখানে কি বসিয়ে দিলাম? দোজ। তাহলে আবার দেখি নিয়মটা। ইফ এনি নাউন অফ সেম ক্যাটেগরি ইজ ব্রট ইনটু কম্প্যারিজন, দ্যাট ফর সিঙ্গুলার নাউন অ্যান্ড দোজ ফর plural noun should be used to avoid repetition. Last যে নিয়মটা আমরা লক্ষ্য করব, pronouns like they, them, there are to be used if indefinite pronouns like many, any, none, several, few all are used in sentence. এবার একটু লক্ষ্য করো যে কোন কোন সেন্টেন্সে দেখবে যে সাবজেক্ট হিসেবে কারা কারা থাকে? many, any, none, several, few, all, এরকম কিছু সাবজেক্ট থাকে। যেমন মেনি পিপল সি দ্যাট ইট ইজ নট এন ইজি ওয়ার্ক, আর এনিওয়ান ক্যান ডু দিস জব, এরকম কিছু সাবজেক্ট থাকে। তো সেই সাবজেক্টের বিপরীতে আমরা কি প্রোনাউন দেব? সেটা মেনি হোক, এনি হোক, নান, সেভারেল, ফিউ, অল, যাই হোক, এর বিপরীতে প্রোনাউন হিসেবে বসবে দে, দেম, দেয়ার। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। চলো এবার আমরা এতক্ষণ যে নিয়মগুলো পড়লাম এবং যে এররগুলোর ব্যাপারে জানলাম, তার আলোকে আমরা একটা প্রোনাউন রেফারেন্স প্র্যাকটিস করি। তোমাদের পরীক্ষার প্রশ্নে যেমনি করে আসবে, যেমন আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ, ঠিক এভাবেই লেখা থাকবে। where necessary rewrite the sentences so that all pronoun references are clear. আমরা একটু পড়ে দেখি আমাদের এতক্ষণকার পড়ার আলোকে আমরা সলভ করতে পারি কিনা নিজেরা। Childhood seems to be golden period of one's life when he becomes adult. Childhood seems to be the golden period of one's life when he becomes adult. একজন মানুষের জীবনে শৈশবকাল সোনালী সময় বলে মনে হয় যখন সে বড় হয়ে যায়। এ পর্যন্ত সব ঠিক আছে, আমরা এখানে প্রোনাউন রেফারেন্সে কোনো অসামঞ্জস্য দেখতে পাচ্ছি না। and recollects the memory of being a child. এখানে বলেছে যে একটা মানুষ যখন বড় হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন সে কি করে? তখন শৈশবের স্মৃতি সে চারণ করে। ঠিক আছে পর্যন্ত। ইট ইজ ভেরি সুইট টু কল আপ দেম। এরপরে বলেছে ইট ইজ ভেরি সুইট টু কল আপ দেম। আমার মনে হচ্ছে, আমাদের মনে হবে এখানে একটা অসামঞ্জস্য আছে। দেম কাকে বোঝাচ্ছে? এটা কিন্তু ক্লিয়ারলি বোঝাচ্ছে না।
চলো আমরা এখানে একটু নজর রাখি, আগাই। ইফ ইউ অফেন লুক ব্যাক অ্যাট ওয়ান্স বয়হুড ডেজ, দে উইল শিওরলি টার্ন ইউ ব্যাক টু দ্যাট। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফ ইউ অফেন লুক ব্যাক অন ওয়ান্স বয়হুড ডেজ, যদি তুমি কোনো এক ব্যক্তির বয়হুড ডেজের দিকে তাকাও, এটা কি করে সম্ভব? তুমি তো তোমার বয়হুড ডেজ সম্বন্ধে জানো না, অন্য কারো বয়হুড ডেজ সম্বন্ধে তুমি জানো না। তাহলে আমাদের মনে হচ্ছে যে এই ওয়ান্সটা এখানে ট্রিটমেন্ট করতে হবে। ইফ ইউ অফেন লুক ব্যাক অন ওয়ান্স বয়হুড ডেজ, এখানে ওয়ান্সটা সম্ভবত ট্রিটমেন্ট করতে হবে। দে উইল শিওরলি টার্ন ইউ ব্যাক টু দ্যাট, তাহলে কি হবে? তারা তোমাকে নিয়ে যাবে সেই জায়গায়। কোথায় নিয়ে যাবে? চাইল্ডহুডে নিয়ে যাবে না চাইল্ডহুড মেমোরিজের কাছে নিয়ে যাবে? একটু কন্টেম্পলেট করি আমরা, একটু ভাবি। There is hardly any man he does not feel passionate while thinking about their childhood days. পরবর্তী সেন্টেন্সে বলেছে যে এমন লোক খুব কমই আছে, কদাচিৎ এমন লোক আছে, there is hardly any man he does not, দেখো এখানে একটা অসামঞ্জস্য আমরা লক্ষ্য করছি যে পূর্বের অংশে বলেছে there is hardly any man, এমন লোক খুব কমই পাওয়া যায়, he does not, এখানে কি he does not হবে? এখানে একটা রিলেটিভ প্রোনাউন হবে, একটা প্রোনাউন হবে যে লিঙ্ক করবে কাদেরকে? হার্ডলি এনি ম্যান। তাহলে কি হবে এখানে? কি হবে না, কি হবে আমরা পরবর্তীতে সলভ করব। ডাজ নট ফিল প্যাশনেট ওয়াইল থিঙ্কিং অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড ডেজ। এই দেখো এনি ম্যান, এটা কোন নাম্বার? আবার দেখো এখানে আছে দেয়ার, তাহলে কি করতে হবে? এটা ট্রিটমেন্ট করতে হবে। আমরা একটু মনোযোগ রাখি। দিজ আর অ্যান এক্সিলেন্ট কালেকশন টু এনি প্যাশনেট পারসন। দিজ আর, আমরা দেখি অ্যান এক্সিলেন্ট কালেকশন, এটা একটা চমৎকার সংগ্রহ। কোনগুলোর কথা বলেছে? স্মৃতিগুলোর কথা বলেছে, চাইল্ডহুড মেমোরিজের কথা বলেছে। দিজ আর অ্যান এক্সিলেন্ট কালেকশন টু এনি প্যাশনেট পারসন। আমাদের মনে হবে যে এই দিসটা আমাদেরকে কারেক্ট করতে হবে, রেকটিফাই করতে হবে। তাহলে আমরা আবার দেখি প্যাসেজটা। Childhood seems to be the golden period of one's life when he becomes adult and recollects the memory of being a child. It is very sweet to call up them. If you often look back on one's boyhood days, they will surely turn you back to that. There is hardly any man he does not feel passionate while thinking about their childhood days. These are an excellent collection to any passionate person. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা ব্যাপার খেয়াল করতে হবে যে তোমাদের অন্যান্য গ্রামার আইটেমের সঙ্গে কিন্তু প্রোনাউন রেফারেন্স আইটেমটার একটা পার্থক্য আছে। আমি বলবো একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? অন্যান্য গ্রামার আইটেমে কিন্তু কোথায় কোথায় কারেক্ট করতে হবে, কোথায় কোথায় গ্যাপ ফিল আপ করতে হবে, সেটা ইন্ডিকেট করা থাকে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এরকম 5টা বা 10টা জায়গা মার্ক করে দেয়া থাকে। এখানে কিন্তু মার্কিংয়ের কাজটা তোমাকেই করতে হবে। তো তোমাদের দায়িত্ব হচ্ছে প্রথম পরীক্ষায় যখন এই প্রশ্ন আইটেমটা উত্তর দিতে যাবে, এই প্যাসেজটা কয়েকবার পড়ে দেখবে যে কোথায় কোথায় অসামঞ্জস্য আছে, কোথায় কোথায় অমিল আছে, যেটা তোমার কাছে খটকা লাগে। তো আমরা সেক্ষেত্রে এগুলোকে একটু চিহ্নিত করে নেব, একটু দাগিয়ে নেব। চলো আমরা এখানে যেমন এটাকে একটু বোল্ড করে নিই। যেমন এই যে দেম, ওয়ান্স, দ্যাট, হি, দিস, দেয়ার। তোমরা যদি প্রশ্নটা পেয়ে এমনি করে চিহ্নিত করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। হয়তো 5-6টি এরকম অমিলের জায়গা পাবে, এগুলো ট্রিটমেন্ট করলেই তাহলে তোমরা পূর্ণ নম্বর অর্জন করতে পারবে। তো চলো তাহলে দেখি সলিউশনটা কি দাঁড়ালো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
তাহলে সলিউশনটা আমরা এভাবে দাঁড় করাতে পারি যে চাইল্ডহুড সিমস টু বি দ্য গোল্ডেন পিরিয়ড অফ ওয়ান্স লাইফ হোয়েন হি বিকামস অ্যাডাল্ট অ্যান্ড রিকালেক্টস দ্য মেমোরি অফ বিইং এ চাইল্ড। এ পর্যন্ত কোনো বিপত্তি পাইনি আমরা, কিন্তু পরবর্তী সেন্টেন্সে যেখানে বলেছিলাম যে এখানে ট্রিটমেন্ট করা লাগতে পারে, সেখানে কি দাঁড়ালো? ইট ইজ ভেরি সুইট টু কল আপ দ্য চাইল্ডহুড মেমোরিজ, টু কল আপ দ্য চাইল্ডহুড মেমোরিজ। তাহলে কি ছিল একটু দেখে নাও, মিলিয়ে নাও। ইফ ইউ অফেন লুক ব্যাক অন ইউর বয়হুড ডেজ, এখানে কি ছিল? ওয়ান্স ছিল। ইফ ইউ অফেন লুক ব্যাক অন ইউর বয়হুড ডেজ দে উইল শিওরলি টার্ন ইউ ব্যাক টু ইউর চাইল্ডহুড, এখানে কি ছিল? দ্যাট ছিল। তো ইউর চাইল্ডহুড, তাহলে কি হলো? প্রোনাউন রেফারেন্সটা পরিষ্কার হলো। There is hardly any man who does not feel passionate while thinking about his childhood days. আমি বলেছিলাম যে এখানে হি ছিল, দেখো এখানে, তাহলে কি হবে? হু হবে। এখন ক্লিয়ার হচ্ছে। দেয়ার ইজ হার্ডলি এনি ম্যান, এমন লোক খুব কমই আছে, হু ডাজ নট ফিল প্যাশনেট, যে একটু ফিরে পেতে চায় না, একটু স্মৃতিকাতর হয় না, হোয়াইল থিঙ্কিং অ্যাবাউট হিজ চাইল্ডহুড ডেজ, তার শৈশবের দিনগুলো ফিরে পাওয়ার জন্য সে আকুল হয় না, এমন লোক খুব কমই আছে। হ্যাঁ, তাহলে কি হলো? এখানে হিজ, দেয়ার পাল্টে আমরা কি দিলাম? হিজ। আমরা তাহলে এখানে দেখবো যে কোন জায়গায় কোন ধরনের প্রোনাউন রেফারেন্সের ভুল হলো। এখানে কি পার্সনের ভুল হলো, নাকি নাম্বারের ভুল হলো, নাকি জেন্ডারের ভুল হলো, নাকি কেজের ভুল হলো? Lastly, childhood memories are an excellent collection to any passionate person. কি দাঁড়ালো তাহলে? যে childhood memories are an excellent collection to any passionate person. চাইল্ডহুড মেমোরিজ এটা একত্রে, এটা একটা সাবজেক্ট হলো, কালেকশন, এটা কি হলো? কালেকশন, তো সিঙ্গুলার নাম্বার। চাইল্ডহুড মেমোরিজ আর অ্যান এক্সিলেন্ট কালেকশন টু এনি প্যাশনেট পারসন। তো আমরা আর একবার পড়ি এটা। চাইল্ডহুড seems to be the golden period of one's life when he becomes adult and recollects the memory of being a child. It is very sweet to call up the childhood memories. If you often look back on your boyhood days, they will surely turn you back to your childhood. There is hardly any man who does not feel. এখানে কি হলো? who. There is hardly any man, এমন লোক খুব কমই আছে, who does not feel passionate while thinking about his childhood days. Childhood memories are an excellent collection to any passionate person. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলো আরেকবার আমাদের সেই যে নিয়মের স্লাইডটা আমরা সেখানে চলে যাই। আমরা দেখি এররের এবং নিয়মের যে স্লাইডটা, এরর অফ নাম্বার, এরর অফ জেন্ডার, এরর অফ পার্সন, এরর অফ কেস, এগুলো আমাদের হচ্ছে কিনা, এগুলো এই পেসেজে কোথায় আছে এটা আমাদের সতর্ক থাকতে হবে। এবং অত্যন্ত ফোকাল যে 6টা নিয়ম তোমাদেরকে নোট করে দিলাম। দ্য ইভেন্ট, ইনসিডেন্ট অ্যান্ড পার্সন, এটা কি হয়ে যাবে? একটা সেন্টেন্সে ফোকাল, ইভেন্ট, ইনসিডেন্ট এবং পার্সনকে আমি প্রোনাউন বানাতে পারলাম কিনা, ফার্স্ট সেন্টেন্সের অবজেক্টিভ সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হলো কিনা, তারপরে প্রথম সেন্টেন্সের একটা ইনসিডেন্টকে ফ্রেজাল সাবজেক্ট বানানোর বেলায় ইট বসালাম কিনা, মানে প্রথম অংশের ইনসিডেন্টকে পরবর্তী অংশে ফ্রেজাল সাবজেক্ট বানালাম কিনা, এরপরে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দু ধরনের অ্যান্টিসিডেন্ট যখন একত্রে আসবে তখন আমি দিয়ে বসালাম কিনা। এরপরে যেটা দেখব যে একই ধরনের নাউন যদি হয়, তাদের মধ্যে যদি তুলনা হয়, সিঙ্গুলারের বেলায় আমি দ্যাট দিতে পারলাম কিনা এবং প্লুরালের বেলায় দোজ দিতে পারলাম কিনা, এবং মেনি, এনি, নান, সেভারাল, ফিউ, অল, এই সাবজেক্টগুলো যখন বসবে তার বিপরীতে আমি প্রোনাউন হিসেবে দে, দেম, দেয়ার ব্যাপারে সতর্ক থাকলাম কিনা। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তোমাদের খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, একটু মনোযোগ দিলেই এই নিয়মগুলো বেলায় সতর্ক থাকলেই তোমরা পারবে। তো তবু আজকের লেকচারের মধ্য থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কোয়েশ্চেন লিখে জানিও। আশা করছি পরবর্তী ক্লাসে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। অল দ্য ভেরি বেস্ট।